একই রকমের তিনটে গল্প আমি বলবো। সেটা হলো যে একজন মহিলা, একই রকমের তিনটে গল্প, একটা আমার অভিজ্ঞতা, একটা আমার দাদুর কাছ থেকে শোনা, আর একটা আমার একজন অপরিচিত শ্রোতার কাছ থেকে গল্পটা পাওয়া। যে অপরিচিত শ্রোতা, সে বিশেষ কারণেই নামটা বলতে না করেছে। নামটা কেন বলতে না করেছে গল্পটা এগুলোই বুঝতে পারবে। ধরে নিলাম মেয়েটির নাম হচ্ছে ওয়েন্ড্রিলা। ওয়েন্ড্রিলা বাড়িতে হাজব্যান্ড, এবং তখন সদ্য বিয়ে হয়েছে, মানে 2 বছর হলো বিয়ে হয়েছে, ওদের কোনো ইস্যু হয়নি। কিন্তু ওয়েন্ড্রিলার সঙ্গে ওর হাজব্যান্ডের একজন বন্ধুর একটা সম্পর্ক অদ্ভুতভাবে তৈরি হয়। ইচ্ছাকৃতভাবে কোনো সম্পর্ক তো হয় না, সম্পর্কটা তৈরি হয় দুজনেরই ইন্টারেস্ট একই দিকে ছিল। দুজনেই গানের ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল, কবিতার ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল, এবং ঐন্দ্রিলার যে হাজব্যান্ড, সে যেহেতু খুব ব্যস্ত একজন ইঞ্জিনিয়ার, তার পক্ষে বাড়িতে সময় দেওয়াটা খুব মুশকিল ছিল। সে সারাক্ষণ ওই ঐন্দ্রিলার ভাষায় আঁকি বুকি আঁকত, অত মাপ চোখ তার মাথায় ঢুকতো না। গান, সাহিত্য, এগুলো ওই বন্ধুটার, যার নাম ছিল দীপক, তার কাছে মানে তার সঙ্গে ওর টেস্ট খুব মিলত। কোন একটা সময় কোন একটা কাউরির জন্মদিন উপলক্ষে বা ওদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে কোনো একটা সময় একজন জয়েন করেছেন দেখতে পাচ্ছি। যারা দেখতে পাচ্ছেন না আমাকে, তারা যারা পরে দেখবেন লাইভটা, তারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি তো আজকে বিফোর টাইমে এসেছি, আমি জানিয়ে এসেছি আমি 6টার সময় লাইভে আসি না, আমি বিশেষ কারণে এসেছি, কারণ আমার একটু পরে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো যাই হোক, তো ঐন্দ্রিলা সম্ভবত ম্যারেজ অ্যানিভার্সারিতেই ঐন্দ্রিলা ওদের একটা নর্থ বেঙ্গলে একটা বাগান বাড়ির মতো ছিল, কারণ ওর হাজব্যান্ডের অবস্থা খুব ভালো ছিল। চারিদিকে টাকালি পাহাড় ছোট ছোট, এবং এতদিন পর সত্যি সেদিন ছবিটা দেখে খুব মিস করছিলাম। মানে আমি ভাবলাম কতদিন যে আপনার সঙ্গে আমার যোগাযোগ নেই, তার ঠিক নেই। খুব ভালো লাগলো। আমি ছবিটা বুঝতে পারিনি প্রথমে, ছোট্ট ছবিটা এতক্ষণে বুঝতে পারলাম। বহুদিন যোগাযোগ নেই আপনার সঙ্গে, আর আপনার সঙ্গে অনেক অনেক রকম কথা শেয়ারিং হতো। সত্যি বন্ধু বলতে যে সেটা আমি মনে করতাম আপনাকে, এখনো মনে করি। থাক। তো ঐন্দ্রিলা সেই নর্থ বেঙ্গলে বাড়িতে গেছে যে হ্যালো দীপিকাদি, তার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, এবং সঙ্গে সেই ছেলেটি যার সঙ্গে তার একটা পরকীয়া সম্পর্কে সে জড়িয়ে গেছিল, ইচ্ছাকৃতভাবে নয়। আমি আবারও বলছি, পরকীয়া সম্পর্ক ইচ্ছাকৃতভাবে কেউ জড়ায় না, মানুষ জড়িয়ে যায়। তো সেই ছেলেটি এবং তার হাজব্যান্ড, এই তিনজন মিলে তারা সেলিব্রেট করতে গেছে। চারিদিকে ছোট ছোট পাহাড় দেখা যায়। থাক না, কোনো অসুবিধা নেই, তুই এখানে বসে থাক না, এসিতে থাক না, কোনো অসুবিধা নেই। চা বাগান দেখা যায়, সেই রকম একটা সুন্দর বাংলো। ওরা কদিন কিন্তু খুব এনজয় করেছে। তার মধ্যে সব রকমই হয়েছে, ক্যান্ডেল লাইট ডিনার হয়েছে, ড্রিঙ্কস চলেছে। ওর হাজব্যান্ড খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। ওর হাজব্যান্ড হয়তো, ওরা হয়তো তিনজনে ডিনার করছে, ড্রিঙ্কস করছে, ওর হাজব্যান্ড বলেছে তোমরা গল্প করো, ইউ ক্যারি অন, আমাকে একটু রেস্ট নিতে দাও। ওরা চলে গেছে, এবং ঐন্দ্রিলা এবং দীপক অনেকটা সময় নিজেদের মধ্যে একলা, মানে যেটা পাওয়া সেটা পেয়ে, ওদের সবসময় সম্পর্ক যে শরীর প্রাধান্য পায় তা নয়,
আসল সম্পর্কটা আসে মন মস্তিষ্ক থেকে, এবং সেটা যখন মিলে যায় তখনই হয়তো একে অপরের প্রতি আমরা শারীরিক টান অনুভব করি, তার আগে নয়। তার আগে যারা অনুভব করে শুধু সেটা শরীরের টান, কিন্তু মনের টান, শরীরের টান ভোলা যায়, কিন্তু মনের টান, মস্তিষ্কের টান ভোলা খুব ডিফিকাল্ট। আর ওই আসলের চেয়ে সুদ মিষ্টি লিগ্যাল সম্পর্কের থেকে ইললিগ্যাল সম্পর্ক, যেগুলো পরকীয়া, সেই সম্পর্কগুলোর প্রতি আমাদের আকর্ষণ একটু বাড়ে। কারণ যেহেতু আমাদের মধ্যে একটা না পাওয়ার, মানে তাকে তো জীবনে পেলাম না, তাকে হয়তো জীবনে আমি হারিয়ে ফেলবো, কারণ ওই ছেলেটা ছিল আনম্যারিড এবং এই মেয়েটি ম্যারিড। ওই যেটুকু সময় তারা পেত, মানে ওই হাজব্যান্ডের চোখ লুকিয়ে, হাজব্যান্ডকে কিন্তু মেয়েটি খুব ভালোবাসতো, হাজব্যান্ডও খুব ভালোবাসতো ওকে, কিন্তু ওই যে একটা অদ্ভুত নেশায় একটা গল্প, একটা নিজেদের মধ্যে সাহিত্য, গান, কবিতা, এই আদান প্রদান, ওর তাকানোর ভঙ্গিমা, তার হাজব্যান্ড তাকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু এই ছেলেটি ছিল ঠিক ওর দিকে যেভাবে ও চাইতো, যে একটা কল্পনা ছিল যেভাবে ও তাকে তাকাবে, ক্যান্ডেলটা জ্বালানোর সময় যেভাবে তাকিয়ে দেখবে ওর দিকে, দৃষ্টি নিয়ে যেরকম রোমান্টিক কথা বলবে, চাঁদের আলোকে নিয়ে যেভাবে তাকে স্বপ্নে জগতে ভাসিয়ে নিয়ে যাবে, সেই জিনিসটা ওর মনের মধ্যে যেটা সুপ্ত অবস্থায় ছিল, এবং ওর হাজব্যান্ডকে এই জিনিসগুলো কখনো বলতেও তেমন শোনেনি। ওর মনে হয়েছিল সামহাও যে এগুলো কল্পনাতেই হয়, কিন্তু কোনো কারণে এই ছেলেটির মধ্যে সেগুলো ও যখন আবিষ্কার করে একটার পর একটা, ও নিজেকে আটকাতে পারে না। যাই হোক, এতগুলো কথা বলার মানে হচ্ছে মেয়েটার সঙ্গে সম্পর্ক ছেলেটার কেন গভীর হয়েছিল, কোন জায়গা থেকে গভীর হয়েছিল সেটা বোঝানোর জন্য। কিছু 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 সম্পর্ক বা ম্যাক্সিমাম সম্পর্কই, এইসব সম্পর্কে, পরকীয়া সম্পর্ক বা যেগুলো ইলিগাল সম্পর্ক, সেই সম্পর্কে একজন থাকে শুধুমাত্র সুযোগের সদ্ব্যবহার করে কেটে পড়ার জন্য। খুব কম জনই থাকে যারা সত্যি সত্যি একে অপরকে ভালোবাসে, এমন সম্পর্ক দেখা যায় না। কিন্তু এদের ক্ষেত্রে ছিল, ঐন্দ্রিলা এবং দীপকের সম্পর্কটা ছিল এমনই, যেটা দুজন দুজনকেই খুব ভালোবাসতো এবং জানতো যে সম্পর্কটা কোনো মানে নেই, সম্পর্কটা কোনো লক্ষ্য নেই, কিন্তু কোথাও ওদের একটা মানসিক আদান প্রদান এমন জায়গায় পৌঁছেছিল যে খুব ভালো করে ঐন্দ্রিলা জানতো যে দীপক জীবনে আর কোনো মহিলাকে অন্তত আনবে না, কিন্তু ঐন্দ্রিলা তার হাজব্যান্ডের প্রতি এতটা লয়াল ছিল, মানে লয়াল এই সেন্সে বলছি যে ওর হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে এখন যেটা আকসার হচ্ছে, যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, আবার সম্পর্ক নতুন করে তৈরি হচ্ছে, কারণ হাজব্যান্ডের কোনো দোষ ছিল না, ওর হাজব্যান্ড খুব ভালো ছিল, ওকে কোন বেসিসে ছাড়বে? সে চাঁদের গল্প বলে না বলে, সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসে না বলে, যে মানুষটা তাকে অসুখে দেখে, যে মানুষটা তার শখ আহ্লাদ, তার সমস্ত কিছু পূরণ করে, তাকে অসুস্থ অবস্থায় তাকে রাত জেগে সেবা করে, সেই মানুষটাকে ছাড়া যায় না। তাই ঐন্দ্রিলা তার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো, শ্রদ্ধা করতো, এবং তার হাজব্যান্ড খুব বিশ্বাস করতো ঐন্দ্রিলাকে, যেটা ঐন্দ্রিলার মনে একটা খুব কাঁটার মতন বিত্ত। এইরকম টানাপোড়েনের মধ্যেই যখন সম্পর্কটা এগোচ্ছে, তখন একদিন এই ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে এলো এই নর্থ বেঙ্গলের এই যে কি বললাম, ওদের যে একটা বাংলো মতো ছিল, এবং সেখানে কিছুদিন থাকার পর ঐন্দ্রিলাকে বললো ওর হাজব্যান্ড যে তুমি কিছুদিন থাকো এখানে, তোমার তো এখানকার পরিবেশ খুব ভালো লাগে, আমি আর দীপক বরঞ্চ চলে যাই, আমার তো ওখানে অনেক কাজ আছে কলকাতা, আর দীপককে আমি, দীপক বোধহয় অন্য কোনো জায়গায় যাবে, ওকে আমি বাসে উঠিয়ে দেবো, আমি এদিকে যাবো ওদিকে যাবে, ওকে তুলে দেবো। তো একদিন ওরা ঠিক করে যে এদিন দীপক চলে যাবে। আগের দিন সারা রাত সেদিন
পূর্ণিমা ছিল না, কিন্তু প্রচণ্ড জ্যোৎস্না ছিল। ওর হাজব্যান্ড অনেকক্ষণ ওদের সঙ্গে গল্প করে এবং হাজব্যান্ড ঘুমিয়ে যাওয়ার পর সারা রাত সেতারের মিউজিক, সেতারের যে ইনস্ট্রুমেন্টালের ব্যাপারটা, ওটা ইউটিউব থেকে চালিয়ে আর কি, ওরা ওই চাঁদের আলো নিচে গল্প করে, কখনো চুপচাপ দাঁড়িয়ে একে অপরের সান্নিধ্য অনুভব করে। এক স্বর্গীয় সুখ। ঐন্দ্রিলা চোখে জল, কারণ তারপরের দিন তার হাজব্যান্ডও চলে যাচ্ছে এবং দীপকও চলে যাচ্ছে। সকালবেলায় ব্রেকফাস্ট করে ঐন্দ্রিলার হাজব্যান্ড চলে যায় এবং দীপকও ওর হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে যায়। হাজব্যান্ড বলে যে আমি ওকে বাসে তুলে দেবো, অনেক বাস আছে, ভালো ভালো বাস। ওর হাজব্যান্ড কলকাতায় যাবে না, কলকাতায় গেলে তো ওর বন্ধুর সঙ্গেই যেত, নর্থ বেঙ্গলের অনেক বাস আছে, সেই বাসে তুলে দেবো। ওর হাজব্যান্ডের কোনটা অন্য কোনো একটা রুটে কাজ ছিল, তো বলে আমি এদিকে চলে যাবো, ওদিকে চলে যাবে। ভালো। সারাদিন সেদিন ঐন্দ্রিলার মনটা বড্ড এলোমেলো এবং এই কদিন কেমন করে কাটলো, কেমন করে নিমেষের মধ্যে চলে গেল। সেখানে ওর হাজব্যান্ডের কথাও মনে হলো, দীপকের কথাও মনে হলো, কোথাও একটা টানাপোড়েন চললো মনে। ঠিক করছি তো সম্পর্কটা রেখে? মানে একটা কমেন্টস পাচ্ছি না। পারমিতা, হ্যালো পারমিতা। দেবাশিস, হ্যালো। তো ওর মধ্যে একটা টানাপোড়েন চলছে এই সময়। সারাটা দিন ঐন্দ্রিলা সেদিন রান্নাও করলো না, একা আছে। ওই জানলা দিয়ে কখনো পাহাড়, কখনো চা বাগান, এগুলো দেখতে দেখতে সময় কাটলো। আটকে যাচ্ছে কেন মোবাইলটা? কি হলো? তোমাদের কি আটকে যাচ্ছে মোবাইল? তোমাদের কি একদম ফিনিশ না? লাইভ আটকে যায়, এত বাজে অভ্যেস, বাজে কানেকশন না, মানে কি বলবো। তো সারাদিন সেদিন ঐন্দ্রিলার মনটা খুব এলোমেলো গেল। রাত্রিবেলায় যে ঘরটায় ওই দীপককে থাকতে দিয়েছিল, ও গিয়ে দেখলো দীপক এত সুন্দর করে বিছানাটা গুছিয়ে রেখেছে, একদম যেমন করে বিছানাটা সুন্দর করে বালিশ টালিশ। তা মানুষ কি হয়, প্রত্যেকের গায়ের একটা স্মেল থাকে। ঐন্দ্রিলা ওই বিছানায় গিয়ে একবার নিজের গাটা গড়ালো। হ্যাঁ, আটকাচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ বুঝতে পারছি। তো এবং দীপকের স্মেলটা পর্যন্ত পেল। খুব মনটা খারাপ করতে লাগলো, হাজব্যান্ডের জন্যও মনটা খারাপ লাগলো। হাজব্যান্ডের জামাগুলো আছে যেগুলো কেচে মেরে দিয়েছে, দুটো টাইম দুরকম। এবার ড্রেসিং টেবিলের সামনে এসে যখন ওরা নাইট ক্রিম মাখছে, ওই ঘরে, যে ঘরে দীপক ছিল, মানে গেস্ট রুম, নট বেডরুম, ও হঠাৎ করে নোটিস করছে যে দীপক খাটের পিছনে দাঁড়িয়ে আছে। ওরা মানে চমকে গিয়ে যখন পিছ ফিরেছে তখন দেখছে কেউ নেই। তখন ও ভাবলাম আমি এতটাই ওর কথা ভাবছি যে আমি এতটাই ভুল করলাম। আবার ও নাইট ক্রিম মাখছে, চারিদিকে যেন ডার্ক সার্কেল না পড়ে চোখে, সেদিকে মেসেজ করছে, হাতে ক্রিম মাখছে, কিন্তু অন্য মানুষকে হয়ে ভাবতে ভাবতে আবার দেখলো যে দীপক দাঁড়িয়ে আছে ওই খাটের ওদিকে। তখন ও না মানে কেমন না পাজেলড হয়ে গেল। ও পুরো ঘুরে তাকিয়ে তখন দেখছে দীপক ওর দিকে তাকিয়ে হাসছে। ও তো অজ্ঞান হওয়ার জোগাড়। ও বল তুমি যাওনি? তা বললো না। তা বলো কেন? তুমি যে চলে গেলে, তাহলে এতক্ষণ কোথায় ছিলে? তো বললো যে তোমাকে ছেড়ে যেতে পারলাম না। তো বললো আর আর আমার হাজব্যান্ড, ও যে তোমাকে ড্রপ করে দিল বাস স্ট্যান্ডে। তা বললো ও মনে করেছে, মানে ওর হাজব্যান্ডের নাম ছিল গৌরাঙ্গ। গৌরাঙ্গ মনে করেছে যে আমি নর্থ বেঙ্গলে বাস ধরে চলে এসেছি কলকাতা, কিন্তু আমি বাসে ওঠার অভিনয় করেছি, বাসে উঠিনি, নেমে এসেছি। তোমাকে ছেড়ে যেতে পারলাম না, আর যাবও না কোনোদিনও।
ওর না কথাগুলোর মধ্যে খুব অসঙ্গতি লাগলো, কারণ ও ভয়ও পেল, কারণ সম্পর্কটা তো লোকের সামনে দেখানো নয়, এটা সম্পূর্ণ মনের সম্পর্ক। এবং ঐন্দ্রিলাও জানে জীবনে সে দীপককে তার হাজব্যান্ডের সংসার ভেঙে সে গৌরাঙ্গকে ছেড়ে, তার হাজব্যান্ডকে ছেড়ে জীবনেও দীপকের সঙ্গে সে সম্পর্ক তৈরি করবে না। তার হাজব্যান্ড খুবই ভালো মানুষ। ওনার কেউ অদ্ভুতভাবে মানে দ্বিধাগ্রস্ত হয়ে গেল। আর ওই দীপকের চোখে মুখে না একটা অদ্ভুত মিস্টেরিয়াস হাসি, এতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, কাছে আসছে না। যখন ঐন্দ্রিলা এগিয়ে যাচ্ছে ও একটু পিছিয়ে যাচ্ছে, ওকে ছুঁতে দিচ্ছে না কিন্তু। আর ঐন্দ্রিলা না মনে হচ্ছে যেন সেটা অনেক মানে অ্যালকোহল, যার অভ্যেস নেই সে যদি অ্যালকোহল খেয়ে ফেলে যেমন একটা নেশা লাগে, বা অনেক স্লিপিং পিল মানুষ যদি খায় তাহলে যেমন নেশা লাগে, একটা কেমন যেন ঘোর, চারদিকে একটা কানের আওয়াজটা যেন কম আসছে, একটা কেমন যেন অনেক দিন ঘুমায়নি, চোখের পাতা ভারী, তার শরীরের মধ্যে না কেমন একটা আনচান করতে শুরু করেছে। ওই অবস্থাতেই মনে হলো একবার যেন মানে এটা মানে সে ঘোরের মধ্যে হয় না, তন্দ্রার মধ্যে, যে দীপক যেন ঘর থেকে একবার বেরিয়ে গেল। তখন ঐন্দ্রিলা বসে ভাবছে, ওই আয়নার সামনে চিরুনিটাকে নিয়ে এভাবে চুল আসলাচ্ছিল, আমি কি স্বপ্ন দেখছি? আমার কি ও একটা নার্ভের মেডিসিন খেত, একটা নার্ভের ওর একটা প্রবলেম ছিল, তো নার্ভের মেডিসিনটাকে আজকে আমি দুবার খেয়ে ফেলেছি, তার জন্য কি আমার কোনো প্রবলেম হচ্ছে? তো ও এই ওষুধটা অনেকদিন ধরেই খায়, ইউজ টু, ওর এই জন্য কোনো অসুবিধা হওয়ার কথাও না। ওর না যখনই ও মনে করছে আবার দেখলো যে দীপক ঘরে ঢুকলো এবং ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, এতদিন বড্ড ভয়ে ছিলাম যে কি জানি ভাগ্য কোন দিকে নিয়ে যায়, তোমাকে ছেড়ে হয়তো কোনোদিনও থাকতে হতে পারে, কিন্তু আমি এখন নিশ্চিন্ত, একদম ফ্রি। কেন না, তোমাকে ছেড়ে আমাকে থাকতে হবে না, আমি একদম পার্মানেন্টলি তোমার। এই কথাগুলো কিন্তু ঐন্দ্রিলা ভালো লাগছিল না, কারণ ঐন্দ্রিলা হ্যাঁ বারবার কানেকশানে অসুবিধা হচ্ছে, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে শোনো। তো ওর কিন্তু কথাগুলো ভালো লাগছিল না, যে আমি তোমাকে ছেড়ে যাবো না, পার্মানেন্টলি তোমারই থাকবো, আমার তোমাকে আর হারাতে হবে না, কারণ তোর হাজব্যান্ডকেও ছেড়ে যাবে না। আর কোথাও একটা কথাগুলো পর্যন্ত পাপবোধ লাগছিল। এই করতে করতেই ঐন্দ্রিলাকে ও হাতটা ধরে ও বিছানার দিকে নিয়ে গেল। বিছানার দিকে নিয়ে গিয়ে ঐন্দ্রিলা যখন বিছানায় বসলো, হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল। এইবার যে জিনিসটা ঐন্দ্রিলা নোটিস করলো সেটা সব থেকে অবাক কাণ্ড, যে তাড়াতাড়ি করে ঐন্দ্রিলা যখন মোম জ্বালতে যাচ্ছে, হ্যালো না বারবার কানেকশানটা মানে একটু স্লো হয়ে যাচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নাও। একদম দীপক বললো যে না 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 মোম জ্বালিও না, আমার অন্ধকার ভালো লাগে। কিন্তু ও খুব ভালো করে জানতো দীপক কিন্তু অন্ধকার ভালোবাসে না, বিশেষ করে জ্যোৎস্নার আলো এবং মোমের আলো দীপকের খুব পছন্দ। তো তখন ওর যখন মানে হাতটাকে এমনি করে আটকেছে, একটা কেমন যেন অদ্ভুত ধরনের হাত, না ঠান্ডা না গরম না কিছু না, কিন্তু স্পর্শটা দীপকের স্পর্শও জানে, দীপকের স্পর্শটা কিন্তু নয়। এবং সব থেকে সারপ্রাইজিং যেটা ব্যাপার, যে সারপ্রাইজিংলিও দেখলো যে অন্ধকারের মধ্যে আর সব কিছু অন্ধকার হলো, দীপকের মুখটা কিন্তু স্পষ্ট এবং চোখটা জল জল করছে, এবং ও যে হাসছে ওর দিকে তাকিয়ে দাঁতগুলো কিন্তু অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওটা দেখে না ওর একটা কেমন ফেন্ট হয়ে গেল, এবং তারপরে কিন্তু ঐন্দ্রিলা কিছু জানে না। সারা রাত মনে হলো শরীরের মধ্যে একটা কোনো যেন কাউরি স্পর্শ অনুভব করলো, কিন্তু ও কিচ্ছু জানে না, মানে ও সেই নেশাতুর অবস্থায় রাত গেল। সকালে যখন ঐন্দ্রিলা ঘুম ভাঙলো, সেটা ওর হাজব্যান্ডেরই ফোনে। তাড়াতাড়ি করে উঠতে গিয়ে দেখলো ওর শাড়ি বলছি ওর নাইটিটা এলোমেলো ভাবে, এবং মানে এমন করে নাইটিটার ইনার ওয়্যার যেগুলো আমরা পরি আর কি, সেগুলো এমন করে এলোমেলো হয়ে আছে যেন সদ্য কাউরির সঙ্গে ও সম্পর্ক
মানে ইন্টারকোর্স করার পর মানুষ বিছানা থেকে উঠলে যেমন তার জামা কাপড়গুলো আলগা থাকে, তাকে ঠিক করতে হয়, ঠিক সেরকম। কিন্তু ও সেদিন একলাই ছিল। ও যদিও জানে যে সেদিন দীপক ছিল, যাই হোক, ও তাড়াতাড়ি করে উঠে ফোনটা ধরলো এবং ওর হাজব্যান্ডের একটা ভারী গলায় ফোন পেলো, এবং ও তখনই ওর হাজব্যান্ডের গলা পেয়ে ও ভয় পেয়ে গেছে যে সামহাও ওর হাজব্যান্ড জানতে পেরেছে হয়তো যে কোনো কারণে দীপক বাড়ি যায়নি এবং দীপক ওর সঙ্গে আছে এবং এটা নিয়ে হয়তো ভীষণ বকাবকি করবে। ও তো ভয় ভয়ে হ্যালো বলল, এবং হ্যালো বলার পর যেটা শুনলো সেটা ছিল সব থেকে শকিং। আমি আরেকটা ফোনে দেখতে পাচ্ছি, লাইনটা কেটে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। যখন ওর হাজব্যান্ডের ফোনটা এলো, ও ভাবলো যে তাড়াতাড়ি করে ফোনটা ধরলো এবং হাজব্যান্ডের গলাটা গুরু গম্ভীর। ও ভাবলো যে দীপক যে বাড়ি যায়নি, চুপ করে যে আবার ওর ফ্ল্যাটে ওই বাংলো বাড়িতে এসে আছে, সেটা ওর হাজব্যান্ড জানতে পেরেছে। এবার তো তুমুল অশান্তি হবে, কারণ ওর হাজব্যান্ড ওকে ভীষণ বিশ্বাস করে। ও ভয় ভয়ে ফোনটা ধরছে আর জামা কাপড়গুলো ঠিক করছে, মানে একদম বললাম না, আমরা সম্পর্ক হওয়ার পর আমরা যখন বিছানা থেকে উঠি যেমন জামা কাপড়গুলো আলগা আলগা অবস্থায় থাকে, সেরকম। ওর হাজব্যান্ড বললো একটা খুব খারাপ খবর আছে, তুমি প্লিজ একা আছো, প্যানিক করো না। তখন বললো যে কি কি খারাপ খবর? বললো দীপক আর নেই। ও দীপক আর নেই মানে? বললো এই যে বলছি গায়ে কাঁটা দিচ্ছে। বললো কালকে যে বাসে আমি উঠিয়ে দিলাম, বাসটা কিছু দূর গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো খবরটা পেয়েছো, কারণ তুমি তো এদিক ওদিক নিউজ দেখো, কারণ সব নিউজে কিন্তু এসছে খবরটা। বুঝতে পারছেন আমি লাইভ করছি। তো দীপক আর নেই, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দীপকের স্পট ডেট হয়েছে। তখন ঐন্দ্রিলা মানে ভয় পাবে কি, প্যানিক করবে কি, প্যানিকের উপর দিয়ে যে কিছু থাকে সেটা হচ্ছে যে কালকে রাত্রিবেলায় ও দীপককে দেখেছে। প্রথম কথা যেটা বলতে ভুলে গেছি, ওই ঘরে যখন ও ঢুকেছিল ড্রেসিং টেবিলের সামনে বসে ও নাইট ক্রিম মাখবে বলে, ওর কেমন গায়ে একটা ছমছম করছিল। ও নিজেই ভাবছিল যে আমার নিজের বাড়িতে ঘরে ঢুকতে এরকম ভয় ভয় লাগছে, কেন কেন ভয় লাগছে। কিন্তু তারপরে দীপককে দেখেছে, কৌশিক ফোন করছে, বুঝতে পারছে না আমি লাইভ করছি। না না তুই থাক, তুই আয় না আমার পাশে, আয় না। তো তখন বুঝতে পারলো যে ও যেটা দেখেছে সেটা সম্পূর্ণ দীপকের আত্মা, এবং দীপকের মনে একটা যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে একটা সময় হয়তো দীপককে নিজের জীবনে কাউকে ডেকে, মানে কারোর সঙ্গে ওর বিয়ে হতে পারে অদূর ভবিষ্যতে, বা এই মেয়েটার সঙ্গে সম্পর্ক চলে যেতে। ও জানতো, তখনও পর্যন্ত ঐন্দ্রিলা খবরটা জানে না, এবং শেষ ইচ্ছে পূরণ করার জন্য হয়তো ঐন্দ্রিলাকে কাছ থেকে পেতে এসেছিল, ঐন্দ্রিলাকে শেষ দেখা দেখতে এসেছিল। ঐন্দ্রিলা ফোনটা ধরে, ঐন্দ্রিলার কোনো জ্ঞান নেই মানে ওই ফোনটা পাওয়ার পর, এবং ওর হাজব্যান্ড ভাবলো খুব স্বাভাবিকভাবে যে হয়তো ওর বন্ধু এবং ও খুব ভালোবাসতো দীপককে, সেই কারণে অজ্ঞান হয়ে গেছে। বাড়িতে যে কাজের লোক ছিল, ওখানে অনেক লোক পাওয়া যায়, বাবু এলো কিনা তার তো কেউ দরজাটা করছে। তো ও তাড়াতাড়ি করে ও যখন আমি লাইভ করছি, বাবা তাই আসতে পারিস, তো ভাবলো যে এই কারণে বোধ হয় অজ্ঞান হয়ে গেছে। ওর কাজের মেয়েটা ফোনটা ধরলো, দিয়ে বললো যে দাদা অজ্ঞান হয়ে গেছে দিদি, আপনি একটু পরে আমি দিদিকে সুস্থ করি তারপরে কথা বলছি। ও তো ওখান থেকে ব্যস্ত হয়ে গেল এবং কলকাতা থেকেও চলেও এলো, এসে দেখলো পুরো বিছানায় ঐন্দ্রিলা। এবং একটু সুস্থ হওয়ার পর যখন ওর হাজব্যান্ড ওর কাছে এসে ওকে সমস্ত কথা জিজ্ঞেস করলো যে তুমি সেদিন অজ্ঞান হয়ে গেছিলে, তুমি এটা নিতে পারোনি না শখটা, তা বললো না, তার জন্য নয়, দীপক আমার কাছে এসেছিল। এবং তখন ও গড় করে সমস্ত কথা, মানে তখন তো মাথায় আর কিছু আসছে না, ওর সঙ্গে যে দীপকের একটা মানসিক সম্পর্ক। থ্যাংক ইউ বিশালাক্ষী, থ্যাংক ইউ। তো আসলে আমার একটা জায়গায় যাওয়ার আজকে কথাবার কানেকশন কেটে যাচ্ছে। তো ও না অবাক হয়ে গেল শুনে, এবং কিছুটা আহতও হলো যে ও যাকে এত অন্ধের মতো বিশ্বাস করে, সেই
ওর স্ত্রী আরেকজনকে ভালোবাসতে পারে, মানসিকভাবে অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে? শুধু মানসিকভাবে কি শারীরিকভাবে সেটা কথা না, অ্যাটাচমেন্ট। কিন্তু তারপরে মনে হলো মানুষ তো আর কার উপর রাগ করবে? যার উপর রাগ করবে সে দীপকই তো পৃথিবীতে নেই। এবং দীপক যে সেদিন আগের দিন রাত্রিবেলা এসেছিল, যা যা হয়েছে সমস্ত কিছু যখন ওর স্ত্রীর কাছে শুনলো, তখন ওরা না দুজনেই স্তম্ভিত। এবং এই কথাটা মানে আমি যেখানে এসেছি, আমি খুব রিসেন্টলি গল্পটা জেনেছি, এবং যার মুখ থেকে জেনেছি সে হচ্ছে ঐন্দ্রিলা, যার জন্য নামটা আমি বলতে পারলাম না, পরিচয় দিতে পারলাম না। আমি কলকাতায় আছি এখন, এবং গল্পটা শুনে আমার মনে হলো যে এইরকম একটা গল্প আজ অবধি ঐন্দ্রিলা রাত্রিবেলা এক সময় বলে যে আমার জানো তো এখনো চোখ এদিক ওদিক হয়তো খুঁজে বেড়ায় যে দীপককে আমি যদি আরেকবার দেখতে পাই। কিন্তু দীপক, আমি বললাম দীপক আর কোনোদিনই আসবে না, কারণ দীপক তখনই এসেছিল যখন তুমি দীপকের মৃত্যু সংবাদ পাওনি। দীপক আর কোনোদিনই আসবে না, এবং দীপক যেটুকু চাওয়া পাওয়া উঠছিল পূরণ হোক না হোক ওই রাতেই, ওই যে তুমি বললে না তোমার মনে হয়েছে সারা রাত তোমার সঙ্গে কেউ একটা আছে, ওটা কেউ না, দীপক ছিল। এবং এটা হয়। তো অদ্ভুত লেগেছিল এই ঘটনাটা আমার, এবং কলকাতাতে এসেই আমি গল্পটা শুনেছিলাম, এই ঘটনাটা শুনেছিলাম, গল্প বলবো না, ঘটনাটা জীবনের ঘটনা। এবং আমার মনে হলো আজকে লাইভে এটা বলা মানে বললে ভালো লাগবে। কেমন লাগলো এই ঘটনাটা আমাকে জানিও। এইবার এই প্রসঙ্গে আমি বললাম তোমাদের এরকমই একটা ঘটনা আমি বলবো, আমার নিজের জীবনে ঘটা। বারবার কানেকশানে গোলমাল হচ্ছে, একটু তোমরা মানিয়ে নিও। কিরকম হচ্ছে দেখো, বারবার এক জিনিস দেখাচ্ছে। কি অসহ্য লাগছে আমার, না সত্যি ভাল লাগছে না। এইভাবে কেউ দেখতে পায় লাইভ? 1000 বার লাইভ কেটে যাচ্ছে, 1000 বারই হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। আজকে লাইভ করার, লাইভটা কি আটকে গেল? একটু বলো না প্লিজ, লাইভটা কি আটকে গেল? আমাকে একটু বলো না। হ্যালো ঈশাঙ্ক, হ্যালো অ্যানা, লাইভটা কি আটকে গেল নাকি? আমি তো দেখতে পাচ্ছি না লাইভটা। একটু বলো লাইভটা কি, বিশালাক্ষী একটু জানাও না লাইভটা আটকে গেছে কিনা। আমি না বুঝতে পারছি না। শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমার ছোটবেলায় হয়েছিল এটা, যেটা হচ্ছে আমি ছোট যখন, তখন আমার ঠাকুমার ঘরে একটা পুরনো কপার কালারের একটা আলমারি ছিল, এবং তাতে একটা পুরো লম্বা একটা আয়না ছিল। সে আয়নায় আমি রাত্রিবেলা আমার পিসিদের কি মাখতো, ভিকো ক্রিম বোধ হয়, ভিকো ক্রিম মাখতাম। পিসিরা কাজল পরতো, সে কাজল পরতাম, সাজতাম, মানে সে বাচ্চাদের যেমন হয় আর কি। পিসিরা যে খুব একটা খুশি হতো তা না, কারণ আমার পিসিরা খুব একটা পিসিরা আমাকে আদর দেয়নি। আমি আদর পেয়েছি আমার মাসির কাছ থেকে, মাসিদের কাছ থেকে, স্পেশালি ছোট মাসির কাছ থেকে, মাসিদের কাছ থেকে আদর পেয়েছি আমি। তো যাই হোক, আমি ওদের কাজল ব্যবহার করতাম, ওদের ব্যবহার করতাম না, লেট, একটু লেট। বিশালাক্ষী, আমি আরটা মোবাইলে দেখতে পাচ্ছি না, আমি একটু দেখি। আমার যেন মনে হচ্ছে মোবাইলটা, লাইভটা আটকে গেছে, কেন জানি না, মনে হচ্ছে আমার।
মানে বুঝতে পারছি না, আমাকে এই মোবাইলে কিন্তু লাইভ দেখাচ্ছে না, এই মোবাইলে লাইভ দেখাচ্ছে না কিন্তু আমাকে, আমি বুঝতে পারছি না। তোমার কমেন্টসগুলো পুরনো কমেন্টস না তোমার এখনকার কমেন্টস, তাও বুঝতে পারছি না। আমার যেন মনে হচ্ছে মোবাইলটা না না লাইটটা আটকে গেছে, কেন চাই না। তাহলে এই মোবাইলটা গোলমাল করছে। ঠিক, ভালো। 3টে মোবাইল নিয়ে লাইভ করতে বসেছি, মানে একটা তো অবস্থা কাহিল, একটা মোবাইল পুরো পুরনো। যাই হোক, তো আমি ওই ভিকো ক্রিম মেখে কাজল পরে সে একটা মানে বিচিকিচ্ছিরি লুক করে রাত্রিবেলা নিজেকে দেখতাম, এমনি এমনি করে সাজতাম, খুব ভালো লাগতো। এরকম করছি, আয় না পাশে আয় না, আমি দেখছি আয়না দিয়ে যে আমার ঠাকুমার বিছানায় বসে আছে আমার বাবার কাকা। বাবাদের অনেকগুলো কাকা ছিল, তাদের মধ্যে 2 ভাই খুব অল্প ছোট বড় ছিল। একজনের নাম ছিল ঘন্টু কাকা, একজনের নাম ছিল মন্টু কাকা। কোনো কারণে ওই ঘন্টু কাকা তার কদিন আগে আমাদের বেললাঙার বাড়ি ঘুরে গেছে, আমি ঘন্টু কাকাকে চিনতাম। তা আমি ওই ঘন্টু কাকাকে দেখে বলছি, খুব রেয়ারলি আমাদের বাড়িতে আসতেন, কিন্তু আমি ওই ভিকো ক্রিম আর কাজল মাখতে মাখতে কিন্তু ঘন্টু কাকাকে স্পষ্ট দেখেছি আমার ঠাকুমার বিছানায় বসে ওই আয়নার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে, এবং তখন আমি খুব ছোট। তার কদিন আগে এসেছিল বলেই আমার নামটা মনে ছিল যে ঘন্টু কাকা, কারণ দাদুদের এতগুলো ভাই বোন ছিল, ওইটুকু বয়সে সবারই নাম মনে রাখার ক্ষমতা আমার ছিল না। তা আমি আয়না দিয়ে দেখলাম ঘন্টু কাকা তাকিয়ে হাসছে। তারপরের দিন জানতে পেরেছিলাম যে ঘন্টু কাকা ওই সময় মারা গেছিল, এবং সকালে খবর এলো। তখন তো অত ফোন টোনের ব্যাপার ছিল না, ফোন ছিল আমার কাকা মানে দাদুর ভাইয়ের বাড়িতে, আমাদের বাড়িতে ছিল না। তো জানতে পারলাম যে মারা গেছে ঘন্টু কাকা। এটা আমার নিজের জীবনের ঘটনা। আরেকটা ঘটনা, আমি লাইনটা বারবার কেটে যাচ্ছে বলে না মুড অফ হয়ে যাচ্ছে। আরেকটা ঘটনা শুনেছিলাম দাদুর কাছ থেকে। দাদুর কোনো একটা বন্ধু, মানে দাদুদের অনেকটা বন্ধু ছিল, দাদুরা তো গ্রামের মানুষ হয়েছে, তারপরে শহরে গিয়ে চাকরি করেছে, শিপিং কর্পোরেশনে বহুদিন রেডিও অফিসার দীর্ঘ বছর ধরে কাজ করেছে। তো তোমরা কমেন্ট করা থামিও না, কমেন্ট করো কিন্তু, হ্যাঁ আমি কমেন্ট পড়তে পারছি। তো দাদুর কোনো একটা বন্ধু, তার নাম ছিল অমলেন্দু। সে অমলেন্দু দাদুকে আমিও দেখেছি। তো অমলেন্দু দাদু নাকি কোনো একটা সময় তার কোনো বন্ধুর একটা বাড়িতে অনেক সময় অনেক গ্রাম থেকে ছেলে মেয়েরা আবার বেলডাঙায় পড়াশোনা করতে আসতো, কারণ এত এত গ্রাম ছিল যেখানে কোনো স্কুল ছিল না, অনেকটা কাদা, পড়াশোনা করা খুব অসুবিধা, সেই কাদা ডিঙিয়ে যাওয়া। অনেকে মামার বাড়ি কাকার বাড়িতে সে থেকে পড়াশোনা করতো, তখন লোকের বাড়ির ছেলে মেয়েদের দায়িত্ব নিত। তো মামার বাড়িতে এসে পড়াশোনা করতো শশাঙ্ক বলে একজন ছেলে। তো শশাঙ্ককে ওই অমলেন্দু দাদু বলেছিল যে শশাঙ্ক তোদের গ্রামটা খুবই গ্রাম, তো বলছে ভীষণ গ্রাম। তা বলছে আমি দেখবো, হ্যাঁ এবার যখন গ্রীষ্মে ছুটি আসবে তখন তোদের বাড়িতে যাব। এবং তারপরে ওদের গ্রাম এমনই ছিল যে ওখানে ওই অনেক দূর গরুর গাড়ি করে যাওয়ার পর নাকি যদি কেউ না থাকতো তাহলে ওই বাড়ি পর্যন্ত পৌঁছানো দুষ্কর ব্যাপার ছিল, এবং চারিদিকে সাপ, নানা রকম পোকা মাকড়ের মানে খুব অসুবিধা। তা শশাঙ্ক বলেছিল, আর আমি নাম ধরেই বলছি, যে আমি থাকবো, তুই চিন্তা করিস না, তুই যাস। কিন্তু কোনো কারণে কালবৈশাখীর ঝড় হঠাৎ করে উঠে পড়ে, এবং ওই অমলেন্দু দাদুর ওদের গ্রামের গরুর গাড়ি করে যাচ্ছিল, পথে আটকে যায় এবং অনেকক্ষণ ওরা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এবং গরুর গাড়িওয়ালা কিন্তু গাড়ি থেকে নামিয়ে দেয়, বলে আমি আর যেতে পারবো না, কারণ এই কাদা পাঁক বৃষ্টি হয়েছে, আমি আর যেতে পারবো না, তুমি বাড়ির চিনে চলে যাও। এদিকে চারিদিকে ঝোপঝাড়, হ্যাঁ আলের রাস্তা সেই সরু সরু, হ্যাঁ দূর থেকে জোনাকি ঘুরছে, আবার ঝিঝি পোকা ডাকছে, তার মধ্যে কালবৈশাখী ঝড় সদ্য হয়ে গেছে, এদিক ওদিক গাছ পড়ে আছে, তখনই বিদ্যুৎ চমকাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে অমলেন্দু দাদুর সাংঘাতিক অবস্থা, মনে সেই
গরুর গাড়িওয়ালার পায়ে ধরে আর কি, যে না আমাকে তুমি বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, এই তো এখান থেকে গিয়ে। বলো না পারবো না, এখানে দেখতে পাচ্ছ না এই আলের পথে এতটা কাদা জমে গেছে, এখানে আমার চাকা ডুবে যাবে, তো চাকা ডুবে গেলে আমি চাকা তুলবো কি করে, আমার পক্ষে সম্ভব না। তখন অমলেন্দু জেঠুকে যখন, অমলেন্দু দাদুকে যখন নামিয়ে দেওয়া হলো, ও ওই কোনো রকমের রাত্রিবেলা এবং গাড়ি যখন চলে গেল, ভাবছি যে আমি কোন দিকে যাব, আমি পিছবো না এগোবো না কোথায় যাব। এবং এই করতে করতে হঠাৎ করে দূরে দেখছে একটা ছেলে আসছে। ও তখন ভাবে যে এই লোকটাকে তাহলে জিজ্ঞেস করি যে এখানে নাকি সবাই শশাঙ্কদের চেনে, শশাঙ্কর বাড়ি কোনটা, কারণ আমি তো খুব বিপদে পড়ে গেছি। ও তাকিয়ে দেখে শশাঙ্ক, ও তো মানে ও ধরে প্রাণ এলো, বললো শশাঙ্ক। তো শশাঙ্কটা ছাতা না কিসে একটা নিয়ে বললো যে হ্যাঁ আয় আমাকে 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 দেখে আয়। তা ওকে দেখে যে খুব উচ্ছ্বসিত হলো, খুব আনন্দ হলো তাও না, কিন্তু ওকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেল। ও বারবার গল্প করে অনর্গল কথা বলে যাচ্ছে, তুই যদি আজকে না আসতিস কি যে হতো, এরকম হঠাৎ করে যে কালবৈশাখী আসবে বুঝতে পারিনি, হ্যাঁ তো এরকম আমাকে গরুর গাড়িওয়ালা এখানে নামিয়ে দিয়ে গেল, এখানে তার দিকে আলের পথ, চারিদিকে ঝোপঝাড়, এদিকে কী সব গাছ বড় বড়, চারিদিকে গাছ ভেঙে পড়ে আছে, পা গর্ততে, চটি তো দূরের কথা, পা ঢুকে যাচ্ছে, তুই না এলে যে কী করে হতো, আমি তো চিনতেও পারতাম না। সারা রাত এখানে আমাকে সাপে কামড়াতো না কি কামড়াতো, সাপে ব্যাঙে আমাকে ছিঁড়ে খেত রে। তো কোনো উত্তর দিচ্ছে না, ওকে এগিয়ে এগিয়ে ও পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ও ওকে ভাবলো যে কি ব্যাপার, আমি এই শশাঙ্কর বাড়িতে এলাম, অমলেন্দু দাদু ভাবছে। ওকে খুশি হলো না, আবার আলো অন্ধকারে ভালো করে স্পষ্ট বোঝাও যাচ্ছে না, ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার সঙ্গে একটা উড়ো মানে বৃষ্টিগুলো সে হাওয়ায় উড়ে উড়ে গায়ে লাগে না, সেরকম লাগছে, ঠান্ডা একটা আবেশ, তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে তখনও। তো বলছে পা চালিয়ে আয়, আবার কিন্তু বৃষ্টি আসবে। শুধু এই কথাটা শশাঙ্ক বলল। ও পা চালিয়ে ওকে ওর দেখানো পথেই হাঁটছে, কারণ তা নাহলে পা ডুবে যাবে, ও তো চেনে ওখানকার ছেলে। অনেক দূর গিয়ে বললো ওইটা বাড়ি, যা চলে যা। তো বলো চল, তো বলো আমি একটু আসছি। তো তখন বাড়িটা দেখতে পেলে যে টিম টিম করছে আলো, তখন তার ইলেকট্রিসিটি ছিল না, তার মধ্যে প্রচণ্ড গ্রাম, সেখানে ইলেকট্রিসিটি কোনো প্রশ্নই নেই। ও ঢুকে দেখলো যে বাড়িতে একটা শোকের ছায়া। তখন ও ঢুকা মাত্রই তখন বললো যে সবাই যেন চোখ চাওয়াচাই করছে, মুখ চাওয়াচাই করছে। তখন ও বললো যে আমি শশাঙ্কের বন্ধু। তো বললো বাবা তুই খবর পেয়ে এলি? তখন বললো খবর পেয়ে আসলাম মানে? তখন যে খবরটা জানতে পারলো সেটা ছিল ভীষণ শকিং। তার আগে রাতে 3 দিনের জ্বরে, অজানা জ্বরে শশাঙ্ক মারা গেছে। এবং শশাঙ্ক যে মারা গেছে সেটা কিন্তু ও জানতো না, এবং শশাঙ্ককে এতটা রাস্তা ওকে পথ দেখিয়ে নিয়ে এসেছে, কারণ জানতো যে বন্ধু আসবে ওরই ভরসায়। যদি সেই সময় ও না থাকে তাহলে বন্ধুর পথভ্রষ্ট হয়ে যাবে, সারা রাত ওকে হয়তো অন্ধকারে কাটাতে হবে, মরে যাবে সাপের কামড়ে, ব্যাঙের কামড়ে, পোকার কামড়ে, ও ভয় শেষ হয়ে যাবে। তাই বন্ধু হয়ে বন্ধুর কথা রেখেছিল। এটা অমলেন্দু দাদু কিন্তু শেষ বয়স পর্যন্ত বলতো যে শশাঙ্ক আমাকে ওকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল রে, ওর মুখটা আমি স্পষ্ট দেখতে পেলাম না, শুধু ওর দেহের আকৃতিটা দেখতে পেলাম, আর মাঝে মাঝে কয়েকটা কথা, তাও সেই গুরু গম্ভীর গলায়, যেন আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। আর ও ওখান থেকে কোনো রকমে আমাকে পৌঁছে দেওয়াটুকু ছিল দায়িত্ব। এবং তারপরে আর আমি যদি ওকে আটকাতাম তাহলে হয়তো ওকে আমি দেখতে পেতাম, কিন্তু ও বললো আমি তো যেতে পারবো না, আমি আসছি বলে চলে গেল। আমি তো যেতে পারবো না, আমি আসছি কথাটার মানে আমি সেদিন বুঝিনি। এবং সেই রাতে ওর যে কী এম্বারেসিং কন্ডিশন হয়েছিল, কারণ যে বন্ধুর বাড়িতে গেছে সেই বন্ধুই মারা গেছে, শোকের ছায়া। এবং সেদিনটা কোনো রকমে কাটিয়ে তারপরের দিন আবার ওকে ওদের বাড়ির লোকই সাহায্য করেছিল ওর বাড়ি ফিরে আসতে। এই ঘটনাটা আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। তাই আজকে যে কটা গল্প বললাম, আমার মনে হলো কোথাও না কোথাও একটা রিলেশন আছে
যে আমাদের মনের সুপ্ত বাসনা, কামনা, ইচ্ছে, আমাদের প্রতিশ্রুতি, কিছু কিছু আত্মা তারা বোধহয় শেষ পর্যন্ত দেহত্যাগ করার পরও তারা রাখার চেষ্টা করে, এবং সে কামনা বাসনা না মেটা পর্যন্ত তাদের আত্মা তৃপ্ত হয় না। তিন রকম অভিজ্ঞতা বললাম, কোনটা কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত। নেটের প্রচণ্ড সমস্যা ছিল, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমার তো কিছু করার নেই। তোমরা যে এতক্ষণ আমার সঙ্গে ছিলে, এটাই আমার কাছে অনেক। আবার দেখা হবে পরের সপ্তাহ। ততক্ষণ পর্যন্ত নমস্কার।